নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা বলি বিদ্যার্থী লাভতে বিদ্যাং, ধ্যানার্থী লাভতে ধ্যানাং, পুত্রার্থী লাভতে পুত্রান, মুখ্যার্থী লাভতে গতে। যেভাবেই তাকে ডাকুন, যে কারণেই তাকে ডাকুন, যে আশায় আপনি ডাকুন, যে প্রাপ্তিতে আপনি ডাকুন, সবেতেই তিনি আছেন, সবার আগে আছেন, সবার প্রথমে আছেন এবং তার কাছ থেকেই আমরা সবটা পেতে পারি। অবশ্যই গণেশজি। গণেশ চতুর্থী কিন্তু আগামীকাল 7ই সেপ্টেম্বর এবং গণেশ পুজো এখন কিন্তু আমাদের সকলের পুজো হয়ে গিয়েছে। একটা সময় ছিল যে গণেশ পুজো কিন্তু একটু মুম্বাই বা সেদিককার মানুষরা বেশি করতো, কিন্তু বর্তমানে আমরা কিন্তু গণেশ পুজোতে আগ্রহ বাড়িয়েছি বা গণেশ পুজো করছি। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, লক্ষ্মী গণেশ পুজো আমাদের দীর্ঘদিনের একটি পুজো, বা যে কোনো পুজোর শুরুটা গণেশ পুজো দেওয়া হয়। তবে গণেশ চতুর্থী কিন্তু নিজের জাঁক জমক বাড়িয়েছে, নিজের অধিকার বাড়িয়েছে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এখন কিন্তু গণেশ পুজোর ধুমধুমা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে আপনি বাড়িতে যদি গণেশ পুজো করতে চান, তাহলে কোন কোন দিকে আপনাকে নজর রাখতে হবে, ঠিক কিভাবে আপনি গণেশজিকে সন্তুষ্ট করবেন, কিভাবে সত্যি আপনি প্রাপ্তি লাভ করতে পারেন তার কাছ থেকে, কারণ তিনি তো সবটা দেওয়ার জন্য বসেই আছেন। আপনাকে সঠিকভাবে চেয়ে নিতে হবে, পেয়ে নিতে হবে। সেই বিষয়টাই আজকে আলোচনা করব। অবশ্যই সেই মানুষটির থেকে আলোচনা করব যে কোনো পুজো, যে কোনো শুভ তিথিতে যার সাজেশন মেনে চলতে পছন্দ করি, যার কথা শুনতে পছন্দ করি, অর্থাৎ পিএইচডি অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। আজও তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, গণেশ চতুর্থী মানে আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু, অর্থাৎ এই চতুর্থী তিথি শুরু হয়ে যাবে। আজকের থেকে চতুর্থী তিথি শুরু হবে এবং আগামীকালকে মেন পুজোটা, যেখানে দেখবেন যে বিভিন্ন জায়গায় যে পুজোটা হবে, কালকে সকালবেলা পুজোটা হবে। এবং বিশেষ করে বলা হচ্ছে যে সকালের দিকে আমরা একটা নির্দিষ্ট টাইম, আমি প্রত্যেকটা বার ধরে একবার আলোচনা করেছিলাম যে সকালের দিকে একটা, মানে যেহেতু কালকে শনিবার, শনিবারেও কিন্তু সেখানে রাহুকাল থাকে, অর্থাৎ রাহুকাল সেটা 10:30, 10:15, 10:30 পর্যন্ত থাকবে। তারপর থেকে আপনি পুজো করতে পারেন, গণেশজির পুজো করতে পারেন। মানে পুজো করলে 10:30টার পরে করব কালকে? অবশ্যই, কারণ সেই সময়টা পুজো করলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনি যে আশা নিয়ে পুজোটা করছেন সেইটা পূরণ হবে না। এটা একটা কারণ হচ্ছে গণেশ, অর্থাৎ এখানে বলা হয় যে রাহুকাল বলে প্রত্যেকটা দিনের একটা নির্দিষ্ট অংশ রাহুকাল থাকে, এবং ওই রাহুকালে যদি আপনি পুজো পাঠ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আশা পূর্ণ হয় না, বা আপনি যে উদ্দেশ্যে পুজো করছেন সেটা পরিপূর্ণতা পায় না। তা সেক্ষেত্রেও আপনি কালকে যেমন 10:30 পর্যন্ত এই সময়টা পুজো করবেন না, এবং তারপরে আপনি পুজো করতে পারেন, কারণ চতুর্থী থাকবে। এবং পরবর্তীতে যেমন এটা মহারাষ্ট্রে তো বিশেষ ধুমধামের সঙ্গে হয়, তাছাড়া পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে এবং বাড়িতে বাড়িতে অনেক বাড়িতেই পুজো হয় সেরকমই। সেই জন্য এই পুজো করতে পারেন। কিন্তু গণেশজি কোথা থেকে এসছে, কিভাবে এসছে, আমাদের পুরাণ তত্ত্বে কি বলছে বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই বলবো, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই চতুর্থী তিথির মধ্যে আপনি কি কাজ করলে কতটা আপনি ফলপ্রসূ পাবেন এবং কি ধরনের কাজগুলো করবেন, সেটা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা অবশ্যই থাকবে। তাই একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকেন, আমরা জানি আজকেও কিন্তু থাকতে হবে, তাহলে পুরোটা জানতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, আমি নাগেরবাজার থেকে রিনা আচার্য বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ শুনবো। 13/1/95। 13/1/95। টাইমটা জানবো? রাত্রি 2:50। রাত্রি 2:50। জন্মস্থান কলকাতা? কলকাতা? হ্যাঁ হ্যাঁ, এনআরএস হসপিটাল। আচ্ছা, আর নাম কি ছেলের? আচার্য। আচার্য বুঝতে পেলাম, তার আগে কি? রাজদীপ। রাজদীপ আচার্য। বাহ, ভালো নাম, খুব ভালো নাম, রাজদীপ আচার্য। ঠিক আছে, দেখুন এখানে যে বিষয়টা ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তবু একটা জিনিস বলি। ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? রাশিটা জানি, কিন্তু লগ্ন ফগ্ন ওইগুলো জানি। আচ্ছা, আজকে নোট করে নিন। দেখুন, ওর ক্ষেত্রে 2-3টে জায়গা মানে খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে তো ভালোই ছিল। এখন কি করছে? এখন ও সেই বাইরেতে কাজ করছে। ছেড়ে দেবে বাইরে কাজ করছে, ছেড়ে দেবে বলছে। হ্যাঁ, ছেড়েই দেবে, কারণ এখানে আগামী দুর্গাপুজোর পরে কিন্তু ছেড়েই আসতে হবে, কারণ কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যাবে আগামী দুর্গাপুজোর পর থেকে। কেমন? আগামী দুর্গা, হ্যাঁ,
ওর ভালো হবে? ভালো হবে, কিন্তু আর একটা চাকরি বা আর একটা কর্মক্ষেত্র বা কর্মস্থান ভালোভাবে দেখে তারপরে নিজের থেকে ছাড়লে ভালো হবে। নিজের থেকে ছাড়ার প্রবণতা ওর মধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু আর একটা চাকরি না দেখে যেন চাকরিটা না ছাড়ে, তাহলে কিন্তু আগামী 2 বছর কিন্তু বেকার হয়ে যাবে। কেমন, এটা ওকে বলে দেবেন, কারণ এখানে সেই কানেকশনটা পেয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে জন্মছকের ওর ক্ষেত্রে কয়েকটা জিনিস, এই যেমন বললাম পড়াশোনা ভালো বা অন্যান্য কাজের ক্ষেত্রে ভালো, কিন্তু ওর জীবনে স্বপ্ন পূরণ হয় না। ওর জন্মছকে একটা কানেকশন রয়েছে, যেটা হচ্ছে স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাধা হয়। আচ্ছা, যেটা চিন্তা করে, যেটা ভাবে, সেটা কিন্তু করে উঠতে পারে না। কেমন, এটা কিন্তু ওর ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে ওর জন্মছকে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ, আর ওর ক্ষেত্রে কর্মযোগ, কর্মযোগ কিন্তু ও যত দূরে যাবে, জন্মস্থান থেকে যত দূরবর্তী জায়গায় যাবে, ততটা ওর ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ঠিক আছে? ওর কি পড়াশোনার একটা গ্র্যাজুয়েটটা কি হবে? হুম হুম। ও একটা সাবজেক্ট পেয়েছিল বিএ গ্র্যাজুয়েট। দেখুন ওর ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টটা করছে বেশি, টেকনিক্যাল লাইনে সাপোর্টটা ওর বেশি করবে, টেকনিক্যাল লাইনে। ও আচ্ছা। এবার টেকনিক্যাল সাপোর্ট এই ক্ষেত্রে আপনি কি নিয়ে পড়াশোনা করিয়েছেন, এই জায়গাগুলো বিশেষ করে দেখার, কারণ ওর মধ্যে কিন্তু মানুষকে উপকার করার একটা প্রবণতা, মানুষকে সেবা করার একটা প্রবণতা ওর মধ্যে সবসময় থাকে। হ্যাঁ কেমন, এই জায়গাগুলোই আছে। কিন্তু ঘটনা হচ্ছে ওর যে জায়গাটা রয়েছে, আগামী 2 বছর সময়টা খুব খারাপ যাবে, জেনে রাখুন। আমি খারাপ সবসময় বলি না, আগামী 2 বছর ওর জন্য খুব খারাপ সময় যাবে। এবং ওর যে দশা চলছে, রাহুর দশা, রাহুর সঙ্গে চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র এখানে অবস্থান করছে, চন্দ্র এর অবস্থান করছে সপ্তমে অবস্থান করছে, এবং এই চন্দ্র হচ্ছে ওর জন্মছকের ভাগ্যপতি, সপ্তমে অবস্থান করছে, ভাগ্যপতি তুম্বস্থ রয়েছে, ভাগ্যপতির অন্তর্দশা চলছে, তার সঙ্গে রাহুর দশা চলছে। আর এই রাহু অবস্থান করছে, ওর দ্বাদশে রাহু অবস্থান করছে, এই দ্বাদশে রাহু অবস্থান করছে। সেই জন্য ওর আগামী দিনেও কিন্তু ওই যে বাইরে আছে বাইরেই থাকবে, সে কিন্তু এইখানে চলে আসবে না। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ হানি হবে। এবং বিবাহ হয়েছে, না না না। বিবাহেরও যোগ রয়েছে আগামী দিন। ঠিক আছে, আগামী দিন বিবাহেরও যোগ রয়েছে। 95-এ জন্ম, বিবাহের যোগ রয়েছে। বর্তমানে বয়স ওর 29 বছর। ঠিক আছে, হ্যাঁ এই জায়গাগুলোই চলছে। আর মানসিকভাবে একটু চঞ্চল হয়ে পড়বে, কোনটা করবে কোনটা করবে না এটা ঠিক করে বুঝতে পারবে না। ও কোনো খারাপ এতে করে বলুন। হ্যাঁ আরেকবার বলুন। বলছি ও কি কোনো খারাপ সঙ্গে পড়েছে? খারাপ সঙ্গে খারাপ সঙ্গ পড়েছে বা দেখুন, পড়ার যোগ আছে কিনা আর খারাপ কি? সঙ্গের জায়গা দেখুন, দেখুন এইটা রয়েছে 1 বছর। আচ্ছা, মানে খারাপ সঙ্গে পড়ার 1 বছর একটা আচ্ছা। খারাপ সঙ্গ যোগ রয়েছে, 1 বছর রয়েছে। কেমন, একটু এবং দেখে তার রাখবেন জন্য দিদি ভাই। তার খাওয়া দাওয়া এই জায়গাগুলো একটু কিন্তু সমস্যার জায়গা চলছে। সেগুলো কি কাটানো যাবে না? ওইগুলো অবশ্যই কাটানো যাবে, কারণ এইগুলো সেগুলো কাটাতে গেলে যোগাযোগ করতে হবে দিদি ভাই। বাড়িতে বসে বসে কিন্তু এটা জামা কাপড় না যে কচ করে আপনি আমি কেটে যাবো, দেবেন। উনি দমদমে বসেন। একদম আপনি যোগাযোগ করবেন। আপনি হাতিবাগান। শুনুন, আপনি কোথায় যোগাযোগ করতে পারবেন? হাতিবাগান, কাছে বাড়িতে দমদম থেকে মেট্রো করে হাতিবাগান চলে আসতে পারেন, মানে শ্যামবাজার নেমে আপনি হাতিবাগান অবধি চলে আসতে পারেন। এই যে প্রশ্নটা বা আপনি কিছুক্ষণ আগে একটা খুব ভালো একটা ওয়ার্ড ইউজ করলেন, এ মা, তো এটা আমরা মাঝে মধ্যেই বলি। আমার সন্তানের কিছু খারাপ আছে, মানতে পারি না, কিন্তু সেটা ভালো করতে হবে এটা তো বুঝতে পারি, এবং এই বোঝার জন্য যোগাযোগ করতে হবে। শুধু বাড়িতে বসে অনুষ্ঠান শুনলে কিন্তু হবে না। যারা মারা অভিভাবকরা সন্তানের জন্য ভাবনা চিন্তা করছেন তাদের বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, কোথায় পাবো দাদা আপনাকে বা শাস্ত্রীজি আপনি আমার বাড়ির কাছাকাছি কোথায় থাকেন সবটা জানতে হলে 9836410969 বা 8335805241 এই নাম্বার দুটোতে ফোন করুন। এবং অনলাইন কনসালটেন্সিরও ব্যবস্থা আছে। 7 দিন আগে যদি আপনি বুকিং করেন 7 দিনের মধ্যে আপনি কিন্তু কথা বলতে পারবেন। তবে আজকে কথা বলবো আমরা গণেশ চতুর্থী নিয়ে, নিশ্চয় শুনবো। দেখুন, যেটা বলা হচ্ছে যে মাতা পার্বতীর গাত্রমল থেকে তৈরি হয়েছে গণেশজি। এবং এখানে বিশেষ করে যেটা বলা হচ্ছে, গণেশজি কিন্তু মাতা পার্বতীর ভীষণ ভক্ত। যা বলতেন পাই টু পাই কিন্তু তিনি সেটা রক্ষা করার চেষ্টা করতেন। মানে অর্থাৎ মায়ের কথা গণেশজি বলতেন। মায়ের কথায় উঠতেন, মায়ের কথায় বসতেন। কেমন, এতটা কিন্তু গণেশজি কিন্তু ভক্ত ছিল। অর্থাৎ বলা হচ্ছে পার্বতীর একদম খুব
মানে আদরের সন্তান, সন্তান, হ্যাঁ। প্রিয় সন্তান বলা হয়। দেখবেন অনেক জায়গায় লেখা আছে যে পার্বতীর প্রিয় সন্তান গণেশজি। তবে এখানে যে জায়গাগুলো একসময় কিন্তু সেই শিবের সঙ্গেও কিন্তু তার তাণ্ডব হয়েছিল এক সময়, কারণ সেক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল। কারণ মাতা পার্বতী তাকে একটা নির্দিষ্টভাবে দ্বার রক্ষা করার জন্য তাকে রেখে দিয়েছিল, এবং সেই মুহূর্তে শিব বাইরের থেকে এসে যখন ঘরে ঢুকতে যাচ্ছিল, অর্থাৎ তার কক্ষে যখন প্রবেশ করতে যাচ্ছিল, তাকে বাধা দেওয়া হয়েছিল। এবং তারপরে তো অনেক বৃত্তান্ত রয়েছে, যেটা আপনারা দেখেন যে গণেশজির মাথায় যে সুর রয়েছে, অর্থাৎ সেখানে যে হাতির মাথা দেওয়া আছে, তো এর পিছনে কিন্তু এই একটা কারণ। আমি এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং গতকালকে রাত্রে আমার এই প্রোগ্রামটা চলেছে অলরেডি। তা যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, কারণ কি কারণে আসলো, সেখানে বিরাট একটা যুদ্ধ হয়েছিল। তারপরে সে কিন্তু গণেশজি আবার নতুন করে জীবন ফিরে পেয়েছিল, এবং তারপরে বলা হয়েছিল যে যত দেবতার পুজো আছে সেক্ষেত্রে কিন্তু পার্বতী কিন্তু আদেশ করেছিল সমস্ত দেবতাদের উদ্দেশ্যে, এবং সেই মুহূর্তে বলা হয়েছিল যে যত দেবদেবী আছে সবার পুজোর কিন্তু সর্বপ্রথম, আর সবার পুজোর আগে সর্বপ্রথম পুজো হবে গণেশজি পুজো হবে। এবং সেই গণেশজি সেটা, এবং এর ক্ষেত্রে কিন্তু তার ভীষণ ভীষণ বুদ্ধি রয়েছে, তার প্রত্যেকটা কাজে তার বুদ্ধির চমক রয়েছে। কারণ এক সময় তার বিবাহের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল, কারণ সেখানে বলবো যে গণেশজি এবং তার গণেশজি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার বড় দাদা কেমন কার্তিক। কার্তিকের বিবাহ হবে না গণেশজির বিবাহ হবে, কে বড় কে বুদ্ধিমান, এটা তখন একটা সময় বিচারের জায়গায় এসেছিল যে কে হবে। এবং সেখানে পার্বতী এবং শিব তাদের কাছেই এই প্রস্তাবটা নিয়ে গেছিল, তারা দুই ভাই মিলে। তা তখন তারা বলেছিল ঠিক আছে, আমরা তোমাদের মধ্যে কে বড় আমি দেখব। সারা বিশ্ব, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড 7 বার প্রদক্ষিণ করে যে সর্বপ্রথম আমাদের কাছে আসতে পারবে তাকেই ভাববো যে সে বড়। তা তখন সেই আদেশ করার পর গণেশজি দেখলো আমার তো বাহন হিসাবে সেক্ষেত্রে শুধুমাত্র ওই ইঁদুর রয়েছে, তাহলে আমি একে নিয়ে কিভাবে পৃথিবী ভ্রমণ করব। আর গণেশজি তো তার সঙ্গে, গণেশজি বলছি কার্তিকের রয়েছে সেক্ষেত্রে ময়ূর, সে তো খুব কম সময়ের মধ্যে সেখান থেকে সেই ভ্রমণটা করতে পারবে। তখন চিন্তা করলো যে মাতা পিতা এরা তো আমাদের সব, আমরা জানি যে মাতা পিতাকে যদি আমরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখি তাহলে আমরা সমস্ত ব্রহ্মাণ্ডকে জয় করতে পারি। আমি এটা বাবা মায়ের, অর্থাৎ বলা হচ্ছে যে তার বাবা মার কাছ থেকেই তারা এক সময় শুনেছে, অর্থাৎ শিব পার্বতীর কাছ থেকেই শুনেছে। তাহলে আমি যদি এই মুহূর্তে আমার পিতা এবং মাতা অর্থাৎ পার্বতী এবং শিব যেখানে বসে রয়েছে, আমি তাদেরকে যদি প্রদক্ষিণ করি 7 বার, তাহলে তো আমি সারা ব্রহ্মাণ্ড আমি প্রদক্ষিণ করলাম। এবং তারা সে কি করলো, সঙ্গে সঙ্গে 7 বার সেখানে প্রদক্ষিণ করে সামনে দাঁড়িয়ে বলল আমি চলে এসেছি। এবং তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কি করে হলো, তখন তার এই ব্যাখ্যাটাই কিন্তু দিয়েছিল গণেশজি। অর্থাৎ গণেশজির বুদ্ধি কিন্তু ভীষণ, তাই বুদ্ধিদাতার ক্ষেত্রে, অর্থাৎ এখানে বলা হয় সর্বসিদ্ধিদাতা এবং সর্ব সমস্যার সমাধানের কিন্তু কারক এই গণেশজি। সেই জন্য যত রকমের সমস্যা আপনার জীবনে যদি আসে, তাহলে আপনি গণেশজির যদি প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর তাকে যদি আপনি নির্দিষ্ট যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্র যদি উচ্চারণ করে তাকে যদি স্মরণ করেন, তাহলে আপনি সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাক আমি বলবো অবশ্যই, একদম একদম অবশ্যই নজর থাকবে আমাদের, মনোযোগ সহকারে শুনবো, আর কিন্তু দরকার হলে একটু নোটও করে নেবো, কারণ অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি জয়নগর থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ছেলের সম্পর্কে জানবো। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 28/8/2005। 28/8/2005। টাইম? 10:30 রাত। আর জন্মস্থান? টালিগঞ্জ। আচ্ছা, ছেলের নাম? সায়ক পুরকাইত। হ্যাঁ, সায়ক পুরকাইত। আচ্ছা, সায়ক। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের যে সালে জন্মগ্রহণ করেছে 2005-এ জন্মগ্রহণ করেছে, কেমন? ছেলের ক্ষেত্রে লগ্ন বৃষ লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে চতুর্থ চরণে ছেলের জন্ম।
এখন যেটা জানতে চাইছেন ছেলের ক্ষেত্রে আগামী দিনে কেরিয়ার কি হবে, পড়াশোনা কি করবে, তাই তো? হ্যাঁ এডুকেশন। এটা আর এখন দেখবেন মাঝে মধ্যে ও একটু রেগে যায়, হ্যাঁ হ্যাঁ রেগে যায় এবং কথা একটু কম শুনবে আপনার, কেমন? কথা কম শুনছে অলরেডি। দেখুন এখানে ওর ক্ষেত্রে এডুকেশনের জায়গা প্রথম অবস্থায় একটা কানেকশন রয়েছে খুব ভালো, যেটা হচ্ছে সফটওয়্যারের ওপর, কম্পিউটারের ওপর কোনো কিছু করলে ওর ক্ষেত্রে কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। আর একটা রয়েছে মেডিকেল ডিপার্টমেন্টেও একটা কানেকশন আছে। কিন্তু আমি বারবার বলি যে দেখুন এগুলো কেরিয়ার সংক্রান্ত জিনিসগুলো জানার জন্য কিন্তু আরো সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এর ক্ষেত্রে অনেক জন্মছকের কানেকশন রয়েছে। মানে বলা হয় যে 20 থেকে 25টা চার্ট রয়েছে, সেইগুলো প্রত্যেকটা নিখুঁতভাবে ক্যালকুলেশনের রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দশমাংশ যেটা D10 কানেকশন রয়েছে সেটাও দেখতে হয়। তবু বলবো যে ওই দুটো সেক্টর ওর জন্য এখানে যেটা দেখাচ্ছে ভালো। কি নিয়ে পড়াশোনা করছে? মেকানিক্যাল নিয়ে পড়ছে। মেকানিক্যাল নিয়ে পড়ছে, 4 5 3। হ্যাঁ এটাও একটা কানেকশন রয়েছে, কেমন? টেকনিক্যাল সাপোর্ট করছে, টেকনিক্যাল লাইনে দুটো সাপোর্টই করছে, ওর মেকানিক্যাল জায়গা আর একটা সফটওয়্যার রিলেটেড যে জায়গাটা, এই দুটোরই কানেকশন রয়েছে ওর, কেমন? আগামী দিনে ওকে চেষ্টা করতে হবে এবং আগামী দিনে ভালো ফল পাবে। কিন্তু বর্তমানে জায়গাটা একটু সমস্যা রয়েছে, বর্তমান জায়গাটা যে খুব ভালো রেজাল্ট করতে পারছে সেক্ষেত্রে না, আগামী বছর থেকে ওর জায়গাটা আরো ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, শুনতে থাকুন। আর আমরা যে বিষয়ে ছিলাম অবশ্যই আরেকটু তবু শুনবো। এই চারটা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না আমি। আরেকটা পয়েন্ট রয়েছে, ও যদি এই মুহূর্তে বাইরে থাকে বা বাবা মায়ের যদি হেফাজতে না থাকে, যেটা বলা হয় বাবা মায়ের কন্ট্রোলে যদি না থাকে, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে সমস্যার জায়গা রয়েছে এবং কোনো মহিলা মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া আচ্ছা ভীষণভাবে রয়েছে এবং ওর ক্ষেত্রে কোনো নেশায় আসক্ত হয়ে যাবে আগামী এক দিনে, মিনিট। কোনো নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যাবে। খুব কেয়ারফুলি চলতে হবে। আগামী দিন জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো নেই এবং এটা গত বছর থেকে শুরু হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা কেয়ার নিতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। একদম। তবে আমার মনে হয় চেম্বারে গেলে একটা জন্মছক দিয়ে বোধহয় অনেক ঘন্টা ধরেও বোধহয় বিচার করা সম্ভব, গৌতম দা, তাই না? এবং এটা কিন্তু চেম্বারে সম্ভব, এটা কিন্তু চেম্বার না, এটা একটা স্টুডিও। আমরাই তাই গৌতম দাকে বেশি সময় হয়তো দিয়ে উঠতে পারি না, যে সংক্ষেপে শেষ করতে হবে গৌতম দা, যেহেতু পরপর ফোন আসবে, আলোচনাও কিন্তু আমাদের থাকবে। তাই আপনাদের বলবো বিস্তারিতভাবে সন্তান সম্পর্কে জেনে নিতে হলে, বুঝে নিতে হলে, ভবিষ্যৎকে চিনে নিতে হলে যোগাযোগ কিন্তু করতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি অভিজিৎ মজুমদার বলছি। আমার ডেট অফ বার্থ 26 সেপ্টেম্বর 1969। আচ্ছা আরেকবার, এক মিনিট আরেকবার একটু বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26 সেপ্টেম্বর 1969। 26 সেপ্টেম্বর 1969। এবার টাইমটা বলুন, ধীরে ধীরে বলুন, এবার টাইমটা বলুন। রাত্রি 1:25। আচ্ছা, আর জন্মস্থান কলকাতা বললেন? কলকাতা। হ্যাঁ কলকাতা, ওকে। রাত্রে 1:25-এ জন্ম হয়েছে আপনার? হ্যাঁ। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, আপনার ক্ষেত্রে 2-3টে যোগ রয়েছে খুব ভালো। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, কেমন? জানা আছে এটা? না, এটা জানা সেরকম নেই। জানা নেই। দেখুন আপনার ক্ষেত্রে বিশেষ করে এই বয়সে যেটা শত্রুতার জায়গা রয়েছে, ভীষণভাবে শত্রুতার জায়গা রয়েছে, আর অর্থ নিয়ে কষ্টে রয়েছেন আপনি বর্তমানে। অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থ হানি হচ্ছে, অর্থ যথেষ্ট খরচ হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা বর্তমানে রয়েছে। আপনি এগুলো স্বীকার করছেন তো? অর্থ সংক্রান্ত একটা প্রবলেম রয়েছে জীবনে। ওকে ওকে। এবং এর সঙ্গে সঙ্গে মানসিক ভাবে দেখবেন যে আপনি স্থিরতা নেই আপনার, মানে আপনি কোনো কাজে করতে যাচ্ছেন কিন্তু সেখানে করে মানে সেটা কমপ্লিট হচ্ছে না, বরঞ্চ আপনি সেই কাজ ছেড়ে দিয়ে ওবার অন্য কোনো কিছু প্ল্যানিং করছেন কিন্তু সেটাও সম্পন্ন হচ্ছে না। এইরকম একটা কিন্তু বলবো যে এই সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছেন। হ্যালো, হ্যাঁ একটু বলতে হবে হ্যাঁ কি না, এটা হচ্ছে কিনা। আপনি কি জানতে চাইছেন? বলুন কি জানতে চাইছেন আপনি, বলুন। হ্যাঁ আপনার প্রশ্নটা বলুন, বলুন প্রশ্ন। বলছি
আমার কর্মজীবন অর্থনৈতিক জীবন এখন যে রবির দশা আসছে, আমার একটা পড়াশুনো সাথে বেকার কি রবির দশা নেওয়া করবে, রবির দশা সম্বন্ধে কি জানতে চাইছি। কথা শোনাই যাচ্ছে। মানে পেঁচিয়ে যাচ্ছে। আরেকবার শুধু সংক্ষেপে ছোট্ট করে প্রশ্নটা বলুন, কি জানবেন? আমার রবির দশায় 2024-এ পড়বে, তাই কর্মজীবনটা অর্থনৈতিক জীবনটা কি আচ্ছা আচ্ছা আচ্ছা, রবির দশা পড়বে, এই সময় ওনার অর্থনৈতিক জীবনটা বা কর্মজীবনটা ভালো যাবে কিনা? দেখুন, আপনার প্রথম অবস্থায় রবির দশা যখনই শুরু হবে, আপনার জন্মছকের দ্বিতীয় পতি রবি, সে তৃতীয় অবস্থান করছে এবং সেই তৃতীয় অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রবি অবস্থান করার জন্য বৃহস্পতিকে কম্বাস্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে সে দ্বিতীয় অবস্থান করেছে ঠিকই, কিন্তু আপনার 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 লগ্নের সাপেক্ষে দ্বিতীয় যে অবস্থান করছে কেতু, এবং এই কেতুর দশা অন্তর্দশা বর্তমানে চলছে, তার সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। তাহলে শুক্র কেতু দ্বিতীয় অবস্থান করছে, দ্বিতীয়পতি তৃতীয় গিয়ে অবস্থান করবে, সে রবি করেছে এবং তার দশা চলবে। এই মুহূর্তে আপনার যে সমস্যাটা তৈরি হবে আগামী এই দশা পর্যন্ত, মানে একদম মঙ্গল পর্যন্ত, মঙ্গলের অন্তর্দশা পর্যন্ত 2000, এখানে রবির সঙ্গে রবির অন্তর্দশা এবং রবির সঙ্গে রাহু 26 আর 27 আর 28। দেখুন, আপনার এই সময়টা যে সমস্যাটা যাবে, প্রথম অবস্থায় কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাবেন। ভালো করে শুনুন, কোনো আইনি সমস্যায় আপনি জড়াবেন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে একদম 100% লিখে রাখুন। আপনি এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাবেন এবং এই রবির দশা যতটা পর্যন্ত থাকবে আপনি দেখবেন মান সম্মান অপমানিত হচ্ছেন, অর্থ খরচ হয়ে যাবে, অর্থ যথেষ্ট খরচ হবে এবং শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। কোনো ক্ষেত্রে কিডনির সমস্যাও তৈরি হয়ে যাবে। এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো আইনি সমস্যার দিকে যাবেন না, তাতে আপনার ক্ষতি হবে। ভালো থাকবেন। ওকে দাদা, সঙ্গে থাকুন। আসলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে ভালো বন্ধু সত্যি আর কেউ হতে পারে না। কেউ আমাদের ভালোটা ভাবে বোঝেই না, কেউ আমাদের ভালো হচ্ছে দেখে হিংসে করেন, রাগ করেন, কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এমন একজন পার্সন যিনি সর্বদা আমাদের ভালো এটাই করেন, কারণ তার কাজই এটা, তার দায়িত্বই এটা যে আমার ক্লায়েন্টকে তার জীবনের ভালোত্বের শুভ উন্নতি ঘটাতে হবে। চট করে বলবো, যারা জীবনে সত্যিই ভালো চান, রবিবার করে কাঁচরাপাড়ায় ওনাকে কিন্তু পাচ্ছেন, সোমবার ব্যারাকপুরে একেবারে স্টেশনের কাছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত উনি থাকছেন, এবং সোমবার করে আবার শ্রীরামপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে আমাদের সাউথ কলকাতার বন্ধুরা পেয়ে যাচ্ছেন কালীঘাটে ওনার চেম্বার রয়েছে, রাসবিহারী এভিনিউ লেক মলের কিন্তু একেবারে পিছনে। এছাড়া কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে বুধবার করে হাওড়াতে, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে, শুক্রবার করে আবার কলকাতার বন্ধুরা হাতিবাগান চেম্বারে কিন্তু পাচ্ছেন। আপনাদের জন্য জানিয়ে রাখবো 11 তারিখ কিন্তু দুটি জায়গায় চেম্বার রয়েছে, এক তো বহরমপুর এবং এক হচ্ছে তারাপীঠ। একটু ফোন করে একটু বিস্তারিতভাবে জেনে নেবেন যে কখন কটা থেকে কটা অবধি আপনারা পাচ্ছেন। তবে বহরমপুর এবং তারাপীঠে 11 তারিখ কিন্তু সেপ্টেম্বর মাসের চেম্বার রয়েছে। বর্ধমানের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই 14 তারিখ গৌতম দাকে, তার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। এবং 18 তারিখ সেপ্টেম্বর মাসে মেচেদায় কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। অনলাইন কনসালটেন্সির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে যথেষ্ট, একটু ফোন করুন, তারা সম্পূর্ণভাবে বিষয়টা বুঝিয়ে দেবেন। আর যেটা আমরা শুনছিলাম, দেখুন, এই যে গণেশজির পুজো, অর্থাৎ গণেশ চতুর্থীতে আপনারা কি করবেন, যারা স্টুডেন্ট রয়েছে ভালো করে শুনুন, যারা স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যে ক্লাসেই পড়াশোনা করুন না কেন, স্টুডেন্ট, এবং সেক্ষেত্রে যারা এর সঙ্গে সঙ্গে বলবো যারা বিশেষ করে কোনো কম্পিটিটিভ এক্সামগুলো দেবেন, তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই সময়টা। কি করবেন না, 21টা করে দূর্বা ভালো করে বেছে নেবেন এবং 3টে করে পাতাযুক্ত এই ধরনের দূর্বাকে কালেক্ট করবেন এবং 21টা করে থাকবে, এবং এই প্রত্যেক 21টা করে 7টা জায়গায় রাখবেন। 7টা, আপনি নিজে না পারলে আপনার কিন্তু গার্জিয়ান যারা আছে বাবা মায়ের সহযোগিতা নেবেন, বা আমি বলবো যে বাবা মা, তাদের উদ্দেশ্যে বলবো আপনার সন্তানের জন্য এটা করতে পারেন আপনি, তাহলে কিন্তু তার ক্ষেত্রে অনেক ভালো হবে এবং একটা বছর তার ক্ষেত্রে ভালো জায়গা পাবে। কি করতে হবে না, ওই 21টা করে দূর্বা লাল সুতো দিয়ে বাঁধবেন এবং 7টা করবেন এইরকম 7 জায়গায় দিয়ে, লাল সুতো দিয়ে একটা চেন তৈরি করবেন এবং ওই চেনটা গণেশজিকে এই গণেশ চতুর্থীর দিন যেখানে পুজো হচ্ছে আপনার বাড়িতে যদি করেন তাহলেও আপনি রাখতে পারেন, গণেশজির গলায় ওটা পরিয়ে দেবেন, ওটা মালা হিসাবে পরিয়ে দেবেন। গণেশজির সব থেকে প্রিয়
কিন্তু দুর্বা। সুতরাং সেই প্রিয় জিনিসটা তাকে দেবেন। দেওয়ার পর যেটা করতে হবে, ওই পুজোর যখন শেষ হবে সমাপ্তি, এবং সেটা আপনার বাড়িতে 4 দিন হতে পারে, 10 দিন হতে পারে, সেটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি ওই মালাটাকে খুলে নিয়ে আপনার সন্তান যেখানে বই রাখে, যেখানে বই বা ঠাকুরের স্থান রাখা আছে সন্তানের জন্য, একটা নির্দিষ্ট টেবিল থাকে, সেই জায়গায় আপনি যত্ন করে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখবেন যে আপনার সন্তানের যথেষ্ট জ্ঞান বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে দিনের পর দিন। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ক্রিয়া রয়েছে, সেটা প্রত্যেক দিন, এবং ওইটা করবেন, এবং প্রত্যেক দিন সকালবেলা স্নান করে সাদা চন্দনের ফোঁটা নিতে বলবেন। তাতে কিন্তু অনেক গুণ মানে স্মৃতিশক্তির জায়গা ভালো হবে। এটা আপনি যদি এই গণেশ পুজোর দিন থেকে শুরু করতে পারেন খুব ভালো হবে। আর একটা আপনাদেরকে ক্রিয়া বলবো, সেটা হচ্ছে যারা বিজনেস করছেন, ব্যবসার ক্ষেত্রে যাদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই আর একটা ক্রিয়া, সেটার মধ্যে কিন্তু খুব ভালো ফল পাবেন, এবং এই চতুর্থী তিথিতেই করবেন, গণেশ চতুর্থী তিথিতেই। কারণ অবশ্যই বিদ্যার্থীদের পাশাপাশি যারা ব্যবসা করেন তারা তো গণেশ পুজো করেই থাকেন, তো সেখানে যদি এই ক্রিয়াটা আমরা করি তাহলে মন্দ কিসের, শুনবো আমরা। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হুগলি জেলা পান্ডুয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? ওই 1988, 11 ফেব্রুয়ারি। 1 মিনিট, ধীরে ধীরে সুস্থে একটু সুন্দর করে বলুন। তারিখটা আরেকবার বলুন। ভোরবেলা 5:25। তারিখটা আরেকবার বলুন। তারিখটা 1988। তারিখ তো এটা বলো না। 1988। 11 ফেব্রুয়ারি, তাই তো? টিভির ভলিউমটা জিরো করুন। হ্যাঁ শুনে নিয়েছি, ঠিক আছে। নাম কি যার সম্বন্ধে জানবেন? চিরঞ্জিত মুখার্জি। চিরঞ্জিত, ঠিক আছে। টিভিটা কমান, নালে ফোনটা কেটে দেবো। টিভিটা কমান। দেখুন, এই জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি, কেমন, তাতে আপনার ছেলের ছেলের বিষয়ে জানতে চাইছেন তো? আপনি টিভিতে না শুনে ফোনে শুনুন, না তো লাইনটা কেটে যাবে। লগ্ন হচ্ছে মকর লগ্ন, তুলা রাশি, আর বিশাখা নক্ষত্রের 3য় চরণে জন্ম। যেমন মা বেশি কথা বলে, ছেলেও সেরকম একটু বেশি কথা বলতে পছন্দ করে, কেমন? এখানে সেই কানেকশনটা রয়েছে, নো ডাউট। মানে আপনি কিন্তু খুব সহজ সরল প্রকৃতির, কেমন, খুব সহজ সরল প্রকৃতির। এখন কিন্তু মানসিকভাবে একটু চঞ্চল হয়ে পড়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, আপনার ক্ষেত্রে বলছি। আর ছেলের বিষয়ে যেটা আপনি জানতে চাইছেন, বিবাহের ক্ষেত্রে, বিবাহের যোগ কবে আসবে? এই বছরের শেষের দিকে বিবাহের যোগ রয়েছে। এই বছরের শেষ নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিবাহ যদি দিতে পারেন খুব ভালো, না হলে কিন্তু একটা বছর মাঝে গ্যাপ পেয়ে যাবে, অর্থাৎ পরের বছরে গিয়ে বিবাহ হবে, অর্থাৎ ওই 26-এর 27-এর লাস্টে, মানে 26-এর শেষে 27-এর প্রথমে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ এইবার বলবো যে আপনি যেটা জিজ্ঞাসা করলেন সেটা বললাম। এবার ওর জন্মছকের যেটা দেখছি যে ওর কালসর্প যোগ রয়েছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদের। দেখুন, এই বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ যাদের আছে, বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি কারক গ্রহ কিসের? অর্থের কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, স্বামীর কারক গ্রহ, বিবাহ কারক গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে গুরুর স্থান, গুরুর কারক গ্রহ। এই বৃহস্পতি ভঙ্গ যদি কালসর্পযোগ কারো তৈরি হয়ে যায়, তাহলে এই সমস্যা যে কটা পয়েন্ট বললাম প্রত্যেকটার থেকে সে বঞ্চিত হয়। তাহলে সেই জায়গাটার প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন এবং কিছু ক্রিয়া রয়েছে, করে যেতে হবে। করলে এই জায়গা থেকে বেরোতে পারবে। আর আপনার সন্তান এই মুহূর্তে দেখবেন যে উটকো ঝামেলায় জড়িয়ে যাবে, উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, বিবাহ ঠিক হয়েও লাস্টে গিয়ে কেটে যাবে, কেমন? এবার একটু কথা বলুন, হ্যাঁ না বলুন, হচ্ছে তো এগুলো? হচ্ছে। এই জায়গাগুলোর সঠিক প্রতিকার, প্রতিবিধান রয়েছে, করিয়ে নেবেন। কারণ ওর ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রেও কিন্তু যেটা বলছি, বিবাহের ক্ষেত্রে বাধায় আছে। বিবাহের ক্ষেত্রে এই বাধাকে সঠিকভাবে তার প্রতিকার, প্রতিবিধান করতে হবে। করলে বিবাহ কিন্তু অবশ্যই হবে। আমি বারবার বলি যে বিবাহের যোগ রয়েছে, সন্তান হওয়ার যোগ রয়েছে, বিবাহ কর্মের যোগ রয়েছে, এগুলো যোগ রয়েছে, আপনার এই সময় হবে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি ওই সমস্যাগুলো থাকে, সাপির দোষ, বড় রকমের সমস্যা,
কর্মজীবনে কোনোভাবে প্রবেশ করতে দেয় না। তাহলে এই ধরনের মাঙ্গলিক দোষ, বিবাহিত জীবনে সমস্যা থাকে, তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করলে আপনার ওই নির্দিষ্ট সময়ে সঠিকভাবে জিনিসগুলো হবে। যদি না করেন সময়টা আসবে কিন্তু জিনিসটা হবে না, কারণ আপনার ওই প্রতিকার প্রতিবিধান করা হয়নি। সেই জন্য বারবার বলি সঠিকভাবে সঠিক সময়ে প্রতিকার প্রতিবিধানগুলো করিয়ে নেবেন যাদের যাদের সমস্যাগুলো আছে। ওকে, শুনতে থাকুন। বাকি কথা যদি থাকে অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। জীবন তো অনেক লম্বা, অনেক সময় লাগে সবটা জানতে হলে। আর আমরা যারা ব্যবসায়ীদের জন্য শুনবো বলছিলাম, দেখুন এবার ব্যবসার ক্ষেত্রে বলবো অবশ্যই, কারণ সমস্ত ব্যবসা ক্ষেত্রেই যে যারা শুরু করে সেই থেকে শুরু হয় গণেশজির পুজো। গণেশজির সেখানে তো পুজো হয়, যাদের ক্ষেত্রে ঋণ নিয়ে জড়িয়ে গেছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, তাদের জন্য বলবো একই করণ ক্রিয়া। যারা ঋণে জড়িয়ে গেছেন ভীষণভাবে, অর্থ এক সময় খুব প্রচুর দেখেছিলেন কিন্তু বর্তমানে অর্থের জায়গা দেখতে পাচ্ছেন না, মানে যা আসছে পুরোপুরি চলে যাচ্ছে আপনার, যাদের অর্থ হানির যোগ চলছে অলরেডি, তারা করতে পারেন। যাদের ক্ষেত্রে ব্যবসায় মন্দা চলছে, ব্যবসা খুব ভালো আর হচ্ছে না, বছর দুয়েক আগে খুব ভালো ছিল এখন আর হচ্ছে না, বা একটা সময় খুব ভালো আপনি অনেক কিছু করেছেন কিন্তু এখন বর্তমানে পাচ্ছেন না, তাদের জন্য বলবো একই করণ ক্রিয়া। এবং এই গণেশ চতুর্থীর দিনে করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, যারা কোনো সম্পত্তি কিনবেন বলে ভাবছেন কিন্তু বারংবার বাধা হচ্ছে, তাদের জন্য কিন্তু এই করণ ক্রিয়া, একই করণ ক্রিয়ার মধ্যে। কারণ সিদ্ধিদাতা গণেশজির আপনি পুজো করছেন একটা নির্দিষ্ট সময়, যে সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি করবেন, একটা নারকেল নিয়ে আসবেন, ঝুটি আলা নারকেল, আপনি দশকর্মার দোকানে পাবেন বা ফলের দোকানে গিয়ে পাবেন। বলবেন যে ঝুটিওয়ালা নারকেল, মানে ওপরে খোসাটা ছাড়ানো থাকে, মাথার দিকে জাস্ট একটু ঝুটি করা থাকে, এবং ওই ঝুটিওয়ালা নারকেলটাকে নিয়ে এসে আপনাকে ভালোভাবে ওটাকে গঙ্গার জল দিয়ে ধোবেন, গঙ্গার জলে ওটাকে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পর কেশরটাকে আগের দিন, মানে আজ কালকে করবেন, এটা আজকে কেশরটাকে ভিজিয়ে রেখে দেবেন, এবং ওই কেশরটা দিয়ে সারা আপনি এটাকে কি বলা হচ্ছে, ওই নারকেলটাকে সারা গায়ে লাগাবেন কেশর, আর তার সঙ্গে সঙ্গে আপনি সাদা চন্দন মাখাবেন ওর সঙ্গে, সাদা ওই নারকেলটাকে দিয়ে একটা হলুদ পাত্রে হলুদ কাপড়ের ওপর রাখবেন, রেখে ওই যে চতুর্থী তিথি আপনি যে গণেশজির পুজো করছেন ঠিক পাশে রেখে দেবেন। পুজো শেষ সমাপ্তি হয়ে যাবে নির্দিষ্ট যে দিন, তারপর অর্থাৎ আগামীকাল করছেন, পরশু দিন ওটাকে তুলবেন, পরশু দিন নিয়ে আপনি আপনার যে আপনি যদি আপনি ব্যবসা স্থানে পুজোটা করেন তাহলে ব্যবসা স্থান থেকে নিয়ে যাবেন, নিয়ে প্রবাহিত জলে অর্থাৎ আপনি গঙ্গার যেখানে স্রোত হয় সেই জলে আপনি যেদিকে স্রোত, অর্থাৎ এটা সব থেকে ভালো হবে যখন জোয়ার হবে, সেই জোয়ারের সময় ওই নারকেলটাকে নিয়ে আপনি এই দুই হাত দিয়ে ছেড়ে দেবেন যেদিকে জোয়ারের জলটা, যেদিকে স্রোতটা যাবে, আর আপনি আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা বলবেন গণেশজির উদ্দেশ্যে। দেখবেন যে তার কিছুদিন পর থেকেই আপনার সঠিক রাস্তা দেখাবে। আপনার হাত হয়তো বস্তা বস্তা টাকা দিয়ে দেবে না, কিন্তু আপনার সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে আপনি কোন রাস্তায় যাবেন এবং কিভাবে আপনি আগামী দিনে পথ চলবেন, এবং তার কারণে আপনার যে সমস্যা আছে সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। একদম ঠিক কথা, এটাই তো হওয়া উচিত না, পথটাই তো আমরা খুঁজছি, পথটা খুঁজে পেয়ে গেলেই তো অর্থ বা সাকসেস, নাম যশ খ্যাতি সবকিছু আমরা পেয়ে যাবো, কিন্তু পথটাই তো হারিয়ে যায়, পথটাকেই খুঁজে পাই না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমার নাম সন্তু দাস, কোথা জেলা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। টিভিটা একদম জিরো করবেন আর চট করে ডেট অফ বার্থ বলবেন। আমার ডেট অফ বার্থ 6/7/2000। 6/7/2000। আচ্ছা, টাইম? টাইম সকাল 3টা 15। আচ্ছা, 6/7/2000 সকাল 3:15, তাই তো? হ্যাঁ, ভোর ভোর 3:15। বেশ। আর জন্মস্থান? বালুরঘাট। জন্মস্থান বালুরঘাট। ওকে, দেখুন আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, নিজের বিষয়। লগ্ন বিশ্বলগ্ন সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। দেখুন আপনার জন্মছকের বিশেষ করে এখন আগামী দিনে কেরিয়ার কি নিয়ে করবেন সেটাই চিন্তা ভাবনা, তাই তো, যে আগামী দিনে কি করব। হ্যাঁ,
অনেক কিন্তু সমস্যার মধ্যে আছে। সমস্যা তো আছে, আমি বলছি, কারণ এখন মানসিকভাবে মানে বলবো যে ভেঙে পড়েছেন, এক কথায় বললে চলে, মানসিকভাবে ভেঙে পড়েছেন। খুব কাছের মানুষ, ভুল বোঝাবুঝি এইসব জায়গাগুলোও চলছে, জানো কি ঠিক বলছি? হ্যালো, একটু জোরে। হ্যাঁ, হ্যালো হ্যালো, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো সেটা বলতে হবে তো জোরের সাথে, না বুঝবো কি করে? আর তার সঙ্গে সঙ্গে বলছি যে আগামী দিন কিন্তু সময়টা খুব একটা ভালো যে আসবে তা না। আচ্ছা খুব কেয়ারফুলি একটু চলতে হবে আগামী দিন, কারণ এখানে যেটা দেখাচ্ছে কোনো আইনি সমস্যা বা মান সম্মান অপমানিত হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। আর বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দিতে হবে। বাবা, হ্যাঁ, বাবার আগামী দিনে, আগামী একটা বছর সময় একটু সমস্যার জায়গা রয়েছে, এটাই বিশেষ করে রয়েছে। কারণ এখানে জন্মছকের যে জায়গা রয়েছে কালসর্প যোগ রয়েছে। এই কালসর্প যোগের যে সমস্যাটা হবে, সম্মানহানি হবে, উটকো ঝামেলায় জড়িয়ে যাবে, ভাই বা দাদা যদি থাকে তার সঙ্গে বিবাদ হবে, সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হবে এই কালসর্প যোগ। আর জীবনে মানে হঠকারী সিদ্ধান্ত নেবে, মানে আমি এক্ষুনি চাই, এক্ষুনি করতে হবে, এই একটা টেন্ডেন্সি কাজ করবে এই কালসর্প যোগ। এবং এইগুলো সঠিকভাবে প্রতিকার করলে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বর্তমানে যেটা বলছি যে বাধা আছে 1 বছর। 1 বছর পর থেকে পরিবর্তন আসবে, 1 বছর পর থেকে ভালো জায়গা আসবে। কেমন 2025-এর শেষের দিক থেকে ভালো সময় আসছে কেরিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে মুক্তির উপায় স্যার? এগুলো বললাম না, প্রতিকার প্রতিবিধান আছে। কাল সর্পযোগের প্রতিকার প্রতিবিধান করতে হয়। কাল সর্পযোগের প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন মেনে চললে পারে কাল সর্পযোগের যে নেগেটিভ প্রভাবটা সেখান থেকে কেটে যায়। কেটে গেলে দেখবে যে আগামী দিনে যে সুযোগগুলো, সেই সুযোগগুলো কাজে লাগবে। একদম, কারণ আমাদের জন্মছকে অনেকেরই তো এরকম কিছু খারাপ দোষ থাকে, কালসর্প হোক, মাঙ্গলিক হোক। এক ধরনের বলা হচ্ছে, এটা কিন্তু এক ধরনের পিতৃদোষ। আচ্ছা আচ্ছা। আর এই ধরনের পিতৃদোষ যাদের আছে, পিতৃদোষ বলতে গ্রহণ দোষটা এক ধরনের পিতৃদোষ বলে। কাল সর্পযোগ এটা জেনেটিক প্রবলেম, এটা আগে পূর্ব জন্মেরও কিন্তু এইভাবে হয়ে আসছে, পরিবারের কারণ না কারো থাকবেই, বা এটা জেনেটিক একটা কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে বিষ যোগ, এগুলো এক ধরনের পিতৃদোষ। তাই পিতৃদোষ যাদের আছে জেনে রাখুন, বা এই ধরনের অশুভ কানেকশন যাদের, শাপিত দোষ যেটা আগের জন্মের কর্মফল, সেই অভিশাপ নিয়ে সেই এই জন্ম গ্রহণ করেছে, তাহলে এই ধরনের যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামী মহালয়ার অমাবস্যার তিথি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বলে দিলাম, কারণ এটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব, কেন ওই তিথিটা অতটা গুরুত্বপূর্ণ বলবো। একদম, কারণ সামনে তো আমাদের একটার পর একটা ভালো সময় তো আসছে, এবং এই ভালো সময়গুলো আসার কিছু কারণ রয়েছে, এবং সেই কারণকে আমাদের জীবনের সমস্যা থেকে আমাদের নিজেদেরকে বের হয়ে আসা, সেই সুযোগটা কিন্তু ঈশ্বর আমাদের দিয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, এবং সামনে পর পর কিন্তু একটার পর একটা ভালোক্ষণ, ভালো সময় আমাদের জন্য অপেক্ষা করছে। সময়টাকে কাজে লাগান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবটা আপনি জানতে পারবেন, তাই অনুষ্ঠানকে সাথে রাখতে কিন্তু কখনো ভুলবেন না। দেখুন, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, আমি 3টে পয়েন্ট বলে থাকি। কারণ আপনার প্রতিকার প্রতিবিধান করলেন এবং একটা গাইডলাইনের মধ্যে আপনি যদি চলতে পারেন, অবশ্যই আপনার থেকে যে সমস্যা আপনার জীবনে রয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার সেই সমস্যা আপনাকে কিন্তু মাথা চাড়া দেবে না, আপনাকে আটকাবে না। আপনি সেটাকে বলা হয় এক ধরনের প্রায়শ্চিত্ত করা। আপনার সমস্যা ছিল আপনার আগের জন্মের কোনো কর্মফল, আপনি সেই সমস্যায় পড়েছিলেন, বা জ্ঞানত অজ্ঞানত কোনো রকমের খারাপ কাজ করলে পারে, সেটা আপনি যদি সঠিকভাবে, কর্মই ফল বলা হয়, আপনি যদি সঠিকভাবে কর্ম করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কর্মফল কিছুটা না কিছুটা পরিবর্তন আপনার জীবনে আসবেই। তাই সেই রকমই সঠিক গাইডলাইন মেনে যদি আপনি চলতে পারেন, আপনার জীবনের সমস্যা অবশ্যই কেটে যাবে। একদম। আর এই সবকিছুর জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি। এবং কালকে যেহেতু আগামীকাল আমাদের গণেশ চতুর্থী, এবং তার জন্য আমরা পুজোর ব্যবস্থা করব, সব নিয়মগুলো কিন্তু মোটামুটি আমরা শুনে নিলাম। আর যদি কোনোভাবে অনুষ্ঠান মিস করেন, অনুষ্ঠানটা আবার রিপিট আপনি কিন্তু দেখে নিতে পারবেন সোশ্যাল সাইটে গিয়ে। তাই সেখান থেকে আরেকটু বেশি জানুন বা শেয়ার করুন আপনার কাছের মানুষকে। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।